বিক্রম মরে কাঠ হয়ে পড়ে রয়েছে। ঘাটটা পুরো মটকে দিয়েছে, হাতের কনুই দুটো মোচড়ানো, এবং বিক্রম পুরো উলঙ্গ। বিক্রমের পা দুটো কেউ যেন মনে হচ্ছে চিড়ে দিয়েছে। পরিবারের মধ্যেই কে যে কি রূপ ধরে বসে থাকে আমরা কেউ বুঝতে পারি না। ওই ঠাকুর ঘরের দেয়ালের আশপাশ থেকে একটা চাপা গোঙানির আওয়াজ। আহ আহ ঠাকুর ঘরটা ইটসেলফ হন্টেড হয়ে গেছে এখানে। একদমই তাই। ওই বন্ধ ঠাকুর ঘরের ভেতর থেকেই দুটো জাস্ট ওই তোমার বিকলাঙ্গের মতো বেঁকা পা বেরিয়ে আসছে। সে এত ভয় পেয়ে যায়, রীতিমতো ঠক করে কাঁপতে থাকে এবং ঘরের মধ্যে বাথরুম করে ফেলে। তিনি সেখানে দেখতে পান, কিন্তু অস্পষ্ট অবয়বে, কালো রঙের, সম্পূর্ণভাবে উলঙ্গ, এবং সে তার যৌনাঙ্গটা ধরে কি বলবো মানে গোঙাচ্ছে, প্রচন্ড কষ্টে গোঙাচ্ছে। এমন কিছু বিস্ফোরক জাতীয় কথা বলে বা যেটা শুনে সবার টনক নড়ে যায় যে এইরকম হয়েছে। ঘটনাটা কিন্তু যেমন নৃশংস, তেমন মর্মান্তিক, তেমনই ভয়াবহ। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিউরিওফাইট। আর কিউরিওফাইটে আজকে আমাদের সাথে রয়েছে অনন্যা। অনন্যার ঘটনা এর আগে আপনারা কৌস্তবের আড্ডাতে শুনেছেন। ইভেন কালকে কৌস্তবের আড্ডাতে অনন্যার একটা হরর পডকাস্ট আপলোড হয়েছে। যারা যারা এখনও দেখেননি তারা চেক আউট অবশ্যই করবেন এই এপিসোডটা শোনার পর। আজকে পরপর দুদিন অনন্যার ঘটনা এই কারণে দেওয়া হচ্ছে, অনন্যার আজকের যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে ভাবতে বাধ্য করবে, কাছের মানুষ কি সত্যি কাছের? আর এই কাছের মানুষের মাধ্যমে কি আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হই? আমি আজকের এই ঘটনা সম্বন্ধে কোনো রকমের কোনো হিন্টস দেব না। আপনারা পুরোটা শুনুন, শোনার পর আপনারা ডিসাইড করুন এবং কমেন্ট করে জানান আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন এবং আপনার ঘড়িতে কটা বাজে। আপনি যদি আমার থেকে কোনো রকমের স্পিরিচুয়াল হেল্প চান, কোনো রকমের অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, বা কোনো প্রবলেমের সলিউশন চান, তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 6290675195। এখানে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা বা কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো অনন্যা। হ্যাঁ বলো, কেমন আছো? আমি খুব একটা এই মুহূর্তে ভালো নেই, কারণ বাড়িতে বেশ চাপ চলছে। বাড়ির একজন অসুস্থ, তাই ওই হাসপাতাল বাড়ি এইসব করেই ছুটছে। মুহূর্তের মধ্যে সময় কেটে যাচ্ছে। তখন তো তুমি হসপিটালে ওটির সামনেই ছিলে, আই গেস। হ্যাঁ 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 হ্যাঁ। এন্ড তুমি মেনলি আজকে যে কারণে ফোন করেছো, বা তোমার সাথে আজকে যে কারণে আমরা রেকর্ডিং এ বসেছি, সিকিমের ঘটনাটা শেয়ার করার সময় তুমি আমাকে আরেকটা ঘটনা শেয়ার করেছিলে। কৌশলের আড্ডাতে তুমি সিকিমের ঘটনাটা শেয়ার করো, অনেক মানুষ পছন্দ করেছেন ঘটনাটা। তুমি মেনলি আমাকে যেটা শেয়ার করেছিলে সেটা বর্ধমানের কোনো একটা গ্রামের ঘটনা। এন্ড ঘটনাটা যখন আমি শুনেছি, বুঝেছি, অনুভব করেছি না, তখন মনে হয়েছে যে মানুষ এতটা নিকৃষ্ট হয়ে যায়, এতটা নিষ্ঠুর হয়ে যায়, নিজের পরিবারের কথাই চেপে রেখে দেয়। একদম। আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে না, মানে পরিবারের লোকজনই সব থেকে বেশি বিভিন্ন ধরনের ক্রাইম বলো, বিভিন্ন ধরনের বাজে কাজ বলো, বা আমাদের যে তান্ত্রিক ক্রিয়া প্রক্রিয়া হয়, আমার কাছে অনেক কেস আসে যেগুলো ব্ল্যাক ম্যাজিকের, স্পিরিচুয়াল হেল্পের জন্য অনেক কেস আমি সলভ করেছি, যেখানে আমি দেখেছি যে ফ্যামিলির লোকজনই বেশিরভাগই এইসব কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক,
শর্ট কর্মতন্ত্রের এইসবের মধ্যে ইনভলভ থাকে। হ্যাঁ, একদমই তাই। তোমার এই কেসটা একটা অন্য লেভেলের একটা কেস, আমি চাই একদম শুরু থেকে তুমি শুরু করো, কি হয়েছিল হ্যাঁ, জানতে চাই। এই ঘটনাটা একদম শুরু থেকে শুরু করব, তবে তার আগে বলি, এই যে আমাদের মানব সমাজ না এখন দিনকে দিন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, মানুষের মনের মধ্যে এত হিংসা, চারিদিকে এত কুৎসা, সবকিছু মিলিয়ে না এর প্রতিক্রিয়া স্বরূপ দিনকে দিন কেমন একটা জঘন্যতম কাজে মানুষ আর কি লিপ্ত হয়ে পড়ছে। আর সব থেকে বড় কথা, যে যখন কোথাও অন্যায় হচ্ছে দেখেও কিন্তু মানুষ চুপচাপ থাকে, কোনো প্রতিবাদ করে না। আমার মনে হয় যে এখন এমন একটা পর্যায়ে চলে এসছে, এখনো যদি আমরা আমাদের বিবেক থেকে প্রতিবাদের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে না পারি, না রুখে দাঁড়াই, তাহলে কিন্তু দিনকে দিন যে কোথায় মানব সমাজ চলে যাবে তা কল্পনারও বাইরে, আমরা ভাবতেও পারবো না। তো আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটাও কিন্তু খানিকটা এরকমই আমাদের শ্রোতা বন্ধুদের কাছে বার্তা দেবে, যে অন্যায় দেখলে রুখে দাঁড়ান। সময় মতো যদি অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াই, না প্রতিবাদ করি, তাহলে কিন্তু অনেক অনেক অসহায় নিরীহ মানুষের কিন্তু প্রাণ চলে যাবে। তাই প্রতিবাদ করাটা খুব দরকার। কি হয়েছিল অনন্যা? হ্যাঁ, এবার আমি শুরু করি ঘটনাটা। কৌস্তব, তোমার মনে আছে আমি তোমাকে ওই সিকিমের পডকাস্টের সময় এই ঘটনাটা যখন অল্প একটু বলেছিলাম, তখন বলেছিলাম যে একটা প্রত্যন্ত গ্রামে নিষ্ঠুর ঘটনা হয়েছিল, এরকম নারকীয় একটা ঘটনা ঘটেছিল, যেখানে পরিবারের লোকই ধামাচাপা দিয়ে দিয়েছে। এখন রাত অনেকটাই হয়েছে, আর এই রাতে তোমার সাথে ঘটনাটা যখন শেয়ার করতে আমি বসেছি, এই সময় আমার ঘটনাটা বলতে গিয়ে বেশ ভয় লাগছে, কারণ এই ঘটনাটা কিন্তু যেমন নৃশংস, তেমন মর্মান্তিক, তেমনই ভয়াবহ। যাই হোক, আমি শুরু করি। সিকিমের পডকাস্টের পরে আমি একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে নানা বয়সের বন্ধুই এসেছিল, কারণ বন্ধুত্বের তো আর কোনো বয়স হয় না। এই ঘটনাটা আমি যার থেকে শুনি সে আমার থেকে অনেকটাই বয়সে সিনিয়র। তার গ্রামের বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল, তার নিজের দাদু এই ঘটনার সাক্ষী। তো সে আমাকে যেভাবে বলেছে ডিটেলসে, আমিও ঠিক সেভাবেই আমার শ্রোতা বন্ধুদের আমাদের শ্রোতা বন্ধুদের যাতে শুনতে এবং বুঝে সেই ঘটনা এই পুরো ঘটনাটা শুনে যাতে বুঝতে সুবিধা হয়, সেইভাবেই বলবো। ঘটনাটা বর্ধমানের দিকের এক প্রত্যন্ত গ্রামে ঘটেছিল। সেই গ্রামে একটা বাড়ি ছিল, বেশ সম্ভ্রান্ত পরিবার, প্রত্যেকে মিলেমিশে থাকতো, জয়েন্ট ফ্যামিলি, ভালো পেশার সাথে প্রত্যেকে যুক্ত ছিল, খুব হ্যাপি একটা ফ্যামিলি ছিল। প্রত্যেকে নিজস্ব সন্তান এবং স্ত্রীকে নিয়ে সেই বাড়িতে মিলেমিশে বসবাস করত। জ্যাঠতো কাকাতো ভাইদের মধ্যে খুবই মিল ছিল, যেটা এখনকার দিনে আর সেভাবে দেখা যায় না। এবার সেই ভাইদের প্রত্যেকেরই কন্যা সন্তান ছিল, মেয়ে হয়েছিল, কিন্তু কেবলমাত্র একটা ভাইয়েরই ছেলে হয়, যে ছেলেটির নাম ছিল বিক্রম। সেই বিক্রম খুব হাসি খুশি ছটপটে একটা ছেলে ছিল, মিষ্টি। চেহারার বর্ণনা একটু দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মাথা ভর্তি কোকড়া চুল ছিল, পড়াশোনাতে খুব ভালো ছিল, হাট্টা কাট্টা ছিল, সবাই খুব ভালোবাসতো, এবং একমাত্র সবেধন নীলমণি যাকে বলে, বাড়ির ছোট্ট ছেলে, সবার আদরের ভাই। বিক্রমের বাবা ঠিক করেন যে বিক্রমের ছোট বয়সেই পৈতে দিয়ে দেবেন, কারণ কি হয়, বড় হয়ে গেলে অনেকে পৈতে নিতে চায় না, অনেকে এইসব মানে না, অনেক হ্যাপা চলে আসে। তাই তার বাবা মা ঠিক করে ছোট বয়সেই পৈতে দিয়ে দেবে, তো পৈতের দিনক্ষণও ঠিক হয়। যে সময়ের ঘটনা বলছি সেই সময় থেকে ওই মাস দুয়েক পরে ধরো একটা শুভ দিন দেখে পৈতের দিনক্ষণ ঠিক হয়েছিল। বাড়িতে সবার মধ্যে আনন্দর ভাব ফুটে ওঠে, কারণ এতদিন পর আবার একটা বাড়িতে অনুষ্ঠান হতে চলেছে, হইচই, আর অতজন মিলে থাকে, জয়েন্ট ফ্যামিলির মজা একটা আলাদাই হয়। তো সবাই খুব খুশি ছিল। এই সময় ওই বাড়িতে বিক্রমের বাবা কাকাদের একজন দুঃসম্পর্কের দিদি আসেন। দুঃসম্পর্কের দিদি ছিলেন উইডো, খুব একটা ভালো অবস্থা ছিল না, এবং তিনি একা আসেননি, তার সাথে নিয়ে এসেছিলেন এক ছেলেকে।
প্রথমে তিনি বাড়িতে বলেন যে তিনি অল্প কদিনের জন্য এখানে ঘুরতে এসেছেন, কিন্তু তারপরে তার হাবে ভাবে বাচনভঙ্গিতে পরিষ্কার বোঝা যায় যে তিনি অল্প কদিনের জন্য আসেননি, তিনি এখানে পুরোপুরিভাবে থাকতে এসেছেন। তার অবস্থা খুব একটা যেহেতু ভালো ছিল না, তাই বিক্রমের বাবা মা অন্যান্য কাকা জেঠুরা সবাই মিলে ঠিক করে যে ঠিক আছে, এখানেই না হয় উনি থাকবেন পুরোপুরিভাবে। তো তার থাকার জন্য অ্যারেঞ্জমেন্টও করা হয়। পিসির যে ছেলেটি ছিল, সেই ছেলেটি একটু নেচারটা আমি বলবো। এবার নেচার বলার আগে এখানেই বলে রাখি যে আমার কিন্তু কোনো উদ্দেশ্য নেই যে কারুর চেহারা নিয়ে কটূক্তি করা বা কুরূপ মন্তব্য করা, কিন্তু যেহেতু ঘটনাটা সত্যি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমি একটু ডিটেলসে তার বর্ণনা দেব, তার চেহারার বর্ণনা দেব। ছেলেটা একটু খ্যাপাটে টাইপের ছিল, ছেলেটার কোনো কাজে সেরম ভাবে মন ছিল না। ছেলেটা বেটে খাটোই ছিল, খুব একটা লম্বা চওড়া ছিল না। চেহারা একদমই ওই লিকলিকে যেটাকে বলে, লিকলিকে রোগা সেরকম ছিল। লোকে ভাবতো যে ফু দিলে কোথায় উড়ে যাবে। কোনো একটা কঠিন রোগ ছিল ছেলেটার, যার জন্য না চুলটা মাথায় আর কি খুব একটা ভালো চুল ছিল না, টাক টাক মতো ছিল। চোখটা ছিল ঘোলাটে, এবং সে না মানে দেখে সবাই বাইরে থেকে তাকে দেখে ভাবতো যে খুবই নিরীহ সরল প্রকৃতির, কিন্তু ভেতরে ভেতরে সে আদৌ তা ছিল না। সে ছিল হচ্ছে মিচকে শয়তান টাইপের, বাইরে থেকে দেখে বোঝা যেত না। সে তার চেহারা অনুযায়ী এতটাই মানে খেত, কেউ বললে বিশ্বাস করবে না যে ও এত খেতে পারে, কিন্তু সে ওরকমই ছিল। ওকে। যাই হোক, ওরা আসার পর থেকে ওই বাড়িতে একটু অদ্ভুত ধরনের কিছু কাণ্ড ঘটতে শুরু করে। যেমন কেউ কেউ দেখে তার মানি ব্যাগ থেকে টাকা সরে যাচ্ছে, কেউ কেউ দেখছে কোথাও হয়তো বাড়ির দেয়ালে একটা দামি ঘড়ি ছিল বা দামি মূর্তি ছিল, সেগুলো চুরি হয়ে যাচ্ছে। কেউ কেউ ইনফ্যাক্ট এটাও খেয়াল করে যে রান্নাঘর থেকে চাল ডাল সরে যাচ্ছে। সবাই বুঝতে পারে না যে এর পেছনের মূল কারণটা কি। আবার ওই বাড়ির মধ্যে কেউ কেউ আঁচও করে যে কারা এই কাজগুলো করতে পারে, কিন্তু কেউ ভয়ে মুখ খুলতো না, কারণ কারুর কাছে তো যথাযথ প্রমাণ ছিল না যে কে এই কাজগুলো করছে। তাই গেস করলেও কেউ কিন্তু ওদের নামে দোষারোপ করতে পারতো না। মানে ভাববে কি ভাববে না ভাববে, তাই জন্য হ্যাঁ, কি ভাববে না ভাববে, তারপর তো কোনো প্রমাণ নেই না যে ওরাই চুরিগুলো করছে, তো কি করে দুম করে বলবে। এইবারে বিক্রম যে ছিল, সেই বিক্রম এই পিসির ছেলের সাথে, মানে ওই খ্যাপাটে টাইপের ছেলেটা, তার সাথে খুব ভাব ছিল। বিক্রমের মা এটা একদমই পছন্দ করতো না, বারবার বিক্রমকে মানা করতো। বিক্রমের বাবাকে বলতো যে ওর সাথে যে মেশে আমার একদমই পছন্দ নয়, ওদের ঘরে যায় কি দরকার। এবার বিক্রম তো বাচ্চা, সে তো এত কিছু ক্যালকুলেশন বোঝেই না। সে একটাই কথা বলতো যে বাড়িতে তো সবাই দিদি, আমি কার সাথে ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো, খুব স্বাভাবিক। তো সেই জন্য সে কি করতো, মানে সে মাকে এটাই বলতো যে আমি কার সাথে ফুটবল ক্রিকেট খেলবো, দিদিরা তো কেউ খেলতেই চায় না, তাই আমি ওই দাদাটার সাথেই খেলবো, দাদাটার সাথে আমার মিশতে ভালো লাগে। এখানে একটা কথা বলি, বিক্রম যখনই ওই ছেলেটার সাথে খেলতে যেত বা ওদের ঘরে যেত, তখনই কিছু না কিছু খেয়ে আসতো। খেয়ে আসতো মানে ওকে কিছু খাবার দিত, নয় বিস্কুট দিত, আর বিস্কুট একটা দুটো নয়, বেশ ভালো পরিমাণে বেকারির বিস্কুট দিত, নয় মিষ্টি দিত, 3-4টে করে মিষ্টি দিচ্ছে, কখনো একটু অন্য কিছু ধরনের খাবার দিচ্ছে। এই যেগুলো হচ্ছে মানে ওগুলো খেয়ে আসার পর থেকে না বিক্রমের মা দেখতো যে সেদিন আর মানে যে বেলায় ও খেয়ে আসতো, সেই বেলায় খেয়ে আসার পর ওর আর খাবারের ইচ্ছাই থাকতো না, মানে গোটা দিনই প্রায় খাবারের ইচ্ছা থাকতো না। যদি ধরেও নি যে দুপুরবেলা হয়তো 3-4টে বা তার বেশি বিস্কুট খেয়ে এসছে, কিন্তু ভাত খাওয়ার প্রতি একদমই ইচ্ছা নেই। খালি দুপুরবেলাটা বলে না, রাত্রিবেলাতেও খাবারের প্রতি কোনো রকম ইচ্ছা নেই। তো ওর মা জিজ্ঞেস করতো তোর কি খিদেও পায় না, কি হয় বলতো, যখনই ওদের বাড়ি যাস তখনই ওদের ঘরে যাস তখনই তোর এরকম খাবারের প্রতি ইচ্ছা চলে যায়, খিদে টিদে পায় না নাকি।
তো বিক্রম কোনো পাত্তা দিত না, হেসে উড়িয়ে দিত। বিক্রমের বাবাও তাই করতো। এবার বাচ্চা ছেলে কি বিক্রমের হবে আর। হ্যাঁ, বিক্রমের যে কাকা ছিল সেই কাকাকে কিন্তু বিক্রমের মা এই কথাটা বহুবার বলেছে যে আমার না ঠিক লাগে না, ওদের বাড়িতে ওদের ঘরে যায় এরম যাই দেয় খেয়ে চলে আসে ছেলে, তারপর আর খেতে টেতে ইচ্ছা করে না, কি হয় বলতো? তো বিক্রমের কাকা বলেছে ঠিক আছে আমি বলে দেবো, ও যাতে পরের দিন থেকে ওদের বাড়িতে গেলে কিছু না খায়। তা তো বাচ্চা ছেলে কত আর এসব মাথায় রাখবে, আর কারি বা কি বারণ শুনবে, ও এসব শুনতো টুনতো না। ধীরে ধীরে পৈতের দিন এগিয়ে আসতে শুরু করলো। এইবারে এখানে একটা অদ্ভুত জিনিস হলো। কি অদ্ভুত জিনিস? সবাই খেয়াল করলো যে বিক্রমের না দিনকে দিন চেহারা কেমন শুকিয়ে যাচ্ছে। মানে যেরকম হয় না, মানে রক্ত কমে গেলে যেরকম একটা ফ্যাকাশে টাইপের হয়ে যায়, দুর্বল টাইপের হয়ে যায়, ওই রকম হয়ে যাচ্ছে। চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, মানে অকারণে। এমন কিছু ওর চাপ নয় বা কোনো মানে কোনো অসুবিধার মধ্যে নেই যে এরকম ধরনের কিছু হবে, কিন্তু বিক্রমের না চেহারাটা কিরকম অদ্ভুত ভাবে ভাঙতে শুরু করলো। ওর খাবারের প্রতি ইচ্ছা থাকে না, সেটা আগে থেকেই, এখন যেন আরো বেশি সেটা বেড়ে যেতে লাগলো। পড়াশোনাতেও মন নেই। যে ছেলে আগে পড়াশুনো বলতে মানে খুব ভালো করে পড়াশুনো করতো, পড়াশোনায় মন ছিল, আস্তে আস্তে পড়াশোনার প্রতি আগ্রহ চলে গেল। খেলতেও যে মানে খেলাও আর কি ছেড়ে দিল, খেলাধুলোও ছেড়ে দিল, সারাদিন ঘরের মধ্যে থাকতে শুরু করলো। এবার বিক্রমের মার অস্বস্তিটা একটু বাড়লো। হঠাৎ করে ছেলের এরকম অদ্ভুত টাইপের পরিবর্তন যে কোনো মায়েরই তো চোখে লাগবে। যে ছেলে খেলা বলতে পাগল ছিল সে ছেলে খেলাধুলো পুরো ছেড়ে দিল এক নিমেষে। বিক্রমের মা বিক্রমের বাবাকে বলল ব্যাপারটা, যে আমাদের কি ডাক্তার দেখানো উচিত, এইরকম অদ্ভুত ছেলে হয়ে যাচ্ছে, দিনকে দিন নেতিয়ে পড়ছে, ঝিমিয়ে যাচ্ছে। বিক্রমের বাবা বিক্রমকে নিয়ে ডাক্তারও দেখালেন, কিন্তু ডাক্তারের ওষুধপত্র সেরকম কাজ করলো না। দিনকে দিন ছেলে ঝিমিয়ে যেতে শুরু করলো। বিক্রমের কাকাকে বিক্রমের মা বললেন যে তুমি একবার কথা বলে দেখো তো, বিক্রম তো আমাদের সাথে মন খুলে কিছু শেয়ার করছে না, তোমার সাথে যদি কিছু বলে ওর কি হয়েছে, আমরা কি ওকে খুব বেশি বকাবকি করে ফেলেছি, প্রবলেমটা কি, তুমি একটু কথা বলে জানো তো। বিক্রমের কাকার সাথে বিক্রমের খুব ভালো দোস্তি ছিল। বিক্রম প্রায় মানে নানা ধরনের কথা শেয়ার করতো, কাকাকে খুব ভালোবাসতো। সেই কাকা বিক্রমের সাথে কথা বলতে বসলো, কিন্তু বিক্রম সেই কাকাকেও কিচ্ছু শেয়ার করলো না। কিন্তু কাকা ইতিমধ্যে দুটো জিনিস খেয়াল করলো। এক হচ্ছে বিক্রম তো খেলাধুলো ছেড়েই দিয়েছে, খেলাধুলোর নাম শুনলেই যেন ওর গায়ে জ্বর আসে। আর একটা হচ্ছে বিক্রম না সবসময় কেমন যেন ভয়ে ভয়ে থাকে। মানে যদি বলা হয় যে বিক্রম চল একটু বাইরে চল, যাবি একটু মাঠে খেলতে যাবি, আমার সাথে একটু ঘুরতে যাবি, কিছুতেই বিক্রম যেতে চায় না, মুখে রাই কাটে না। আর সবসময় একটা ভয় ভয় আড়ষ্ট ভাব, সবসময় কথাও বলতে চায় না, কথা বলতেও অনিচ্ছা প্রকাশ করছে। তো বিক্রমের কাকা বিক্রমের বাবা মাকে এই কথাটা বলল যে আমার কিন্তু একটু এই দুটো জিনিস অদ্ভুত লেগেছে। তো বিক্রমের বাবা বলল ঠিক আছে, বাচ্চা মানুষ, ওরকম বাচ্চাদের কখন কি মুড হয় বলা মুশকিল, সব ঠিক হয়ে যাবে, এটা নিয়ে এত বেশি কিছু টেনশনের ব্যাপার নেই। বইতে আসছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, একটা ভালো গেট টুগেদার হবে, মনটাও বেশ চাঙ্গা হয়ে যাবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিক্রমের কাকা আর এখানে কিছু বলার নেই, কিন্তু সে তার বৌদি মানে বিক্রমের মাকে বলল বৌদি আমাদের কিন্তু ওকে একটু চোখে চোখে রাখতে হবে। বিক্রমকে বিক্রমকে বিক্রমের মা বললো তুমি ঠিকই বলেছো, কারণ আমার কিন্তু মতিগতি একদমই সুবিধার লাগছে না। ভালো কথা। তো তারা চোখে চোখে রাখতে লাগলো। বিক্রম কিন্তু ঘর থেকে তো বেরোয় না, আগেই বলেছি। এইবারে দেখতে দেখতে পৈতের দিন এলো। পৈতের তো ভোরে খই দইয়ের একটা অনুষ্ঠান হয়। খই দইয়ের দিন বিক্রমের মা কাকা বাবা বিক্রমের ঘরে এসেছে, বিক্রমকে ডেকে তুলবে, জানে বিক্রম ঘুমোচ্ছে। দেখলো দরজাটা হাট করে খোলা বিক্রমের ঘরের। ওরা একটু অবাকই হলো যে কি ব্যাপার, ও তাহলে বাথরুমে গেছে হয়তো। বিক্রমের ঘরে মানে ঢুকলো, দরজা তো হাট করে খোলাই ছিল, কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়লো না।
5-10 মিনিট দাঁড়ালো, বাথরুম থেকে তো বিক্রম আসছে না। এবারে বাথরুমে গিয়ে চেক করলো, বাথরুমে তো নেই। বুকটা ছ্যাঁত করে উঠলো, কি ব্যাপার হলো। মায়ের মন হয়তো অজান্তেই কু ডাকে। মার মুখ দিয়ে তখন সেই সময় মানে বেরিয়ে গেছিল নাকি ছেলেটা কোথায় গেল, মানে একটা আতঙ্কের সুর বেরিয়ে এসেছিল। তো বিক্রমের বাবা কাকা মাকে আশ্বস্ত করলো যে তুমি ভয় পাচ্ছ কেন, গেছে হয়তো এদিক ওদিক, বাচ্চা মানুষ, পৈতের একটা আনন্দ আছে, ভোরে উঠবে সেটারও একটা ব্যাপার আছে, হয়তো এদিক ওদিক গেছে, টেনশন নিও না, আমরা দেখছি। কিন্তু মায়ের মন তো মানতে চায় না। সেই সময় বিক্রমের মা ছুটে বাড়ির পেছন দিকে গেল, কিন্তু পেছন দিকে গিয়েও কোনো লাভ হলো না, সেখানেও বিক্রম নেই। আস্তে আস্তে বিক্রমকে সারা বাড়ি জুড়ে খোঁজা হলো, গোটা বাড়ির চত্বর খোঁজা হলো, বিক্রম কোথাও নেই। সবাইয়ের মধ্যে এবার বেশ ভয়ের ছাপ খেলে গেল যে কি হলো, ওই ছোট্ট ছেলেটা এরকম তো কোনোদিন হয়নি, কাউকে না বলে কই বাইরে কোথাও চলে গেছে। আর বিশেষ করে যে ছেলেটা কদিন ধরে ঘর বন্দি হয়েছিল, সে হঠাৎ আজকে কোথায় গেল না বলে কই। আস্তে আস্তে ছাদে খোঁজা হলো, চিলেকোঠার ঘরে খোঁজা হলো, রান্নাঘরে খোঁজা হলো, বাড়িতে যে সমস্ত লোকেরা কাজ করতেন তাদের ওয়াশরুমে খোঁজা হলো, ঘরে খোঁজা হলো, কোথাও বিক্রম নেই। বিক্রমের কাকা এবারে কি মনে হতে ঠাকুর ঘরে গেলেন। ঠাকুর ঘরে গিয়ে উনি যে দৃশ্যটা দেখলেন, প্রস্তাব আমার তোমাকে বলতে গিয়ে এখন বেশ ভয় করছে এবং মানে বেশ আমি শিহরিত হয়ে উঠছি। বিক্রমের কাকা দেখছেন ঠাকুর ঘরে বিক্রম মরে কাঠ হয়ে পড়ে রয়েছে। মরে পড়ে রয়েছে? হ্যাঁ, ঠাকুর ঘরে। ঠাকুর পৈতের মতো একটা শুভ দিনে এমন অশুভ ঘটনা, মরে পড়ে রয়েছে। এবং আমি আবারও একটু বিস্তারিত ভাবেই বর্ণনাটা দেব, তাহলে শ্রোতা বন্ধুদের বুঝতে সুবিধা হবে। সেই মরাটা না মর্মান্তিক ভাবে হয়েছে। কেউ যেন ঘাটটা পুরো মটকে দিয়েছে, হাতের কনুই দুটো মোচড়ানো, হাতের হাতটা আর কি, হাতের কনুইয়ের পোর্শন থেকে পুরো মোচড়ানো, এবং বিক্রম পুরো উলঙ্গ। বিক্রমের পা দুটো কেউ যেন মনে হচ্ছে চিড়ে দিয়েছে। চিড়ে দিয়েছে মানে? পুরো ফাঁক হয়ে রয়েছে, টেনে কেউ যেন একদম ছিঁড়ে দিয়েছে বা চিড়ে দিয়েছে। কি বলছো? হ্যাঁ, এবং বিক্রম মানে যে সদ্য সদ্য মারা গেছে ওইভাবে তাও নয়, পুরো কাঠ। এই ঘটনাটা মানে কাঠ মানে বুঝতে পারছো কখন হয়েছে, মানে অনেকক্ষণ আগে হয়েছে, কেউ টের পায়নি। অত বড় বাড়ি, একটা কথা ভাবো, অত বড় বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, এরকম একটা ঘটনা ঘটে গেল, কেউ টের পেল না, তাও এরকম একটা শুভ দিনে। বিক্রমের মা এই ঘটনা দেখে নিতে পারেননি, খুব স্বাভাবিক, তিনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। বাড়িতে পুলিশ আসে, পোস্টমর্টমের জন্য দেহ নিয়ে যাওয়া হয়। এখানে একটা কথা বলি এবারে, পোস্টমর্টমের জন্য বডি তো নিয়ে গেল, সবই ঠিক আছে, পুলিশ যা যা করার করলো, যেগুলো জিজ্ঞাসাবাদ হয়, যা যা নিয়ম আর কি, সবকিছুই হয়েছিল। কিন্তু অদ্ভুত ভাবে বিক্রমের বাবা, যার ছেলে ওই রকম মর্মান্তিক ভাবে মারা গেল, সে কিন্তু নিজের প্রতিপত্তি খাটিয়ে পোস্টমর্টমটা ঠিকভাবে হতেই দেননি, মানে পুলিশি তদন্তকে তিনি চেপে দিয়েছিলেন। এর কারণ পরে জানা গেছে, সেটা পরে বলবো ধীরে ধীরে। এবার ওই সময় আবার ফিরে যাই, ওই জায়গায় দাঁড়িয়ে যার ছেলের এরকম মর্মান্তিক মৃত্যু হলো, সে পুরোপুরি তদন্ত চেপে দিতে বলছে। ব্যাপারটা ভীষণ অদ্ভুত কিন্তু, আর ভীষণ রহস্যজনক। ওই যে তুমি একটু আগে মানে আমাদের এই ঘটনাটা শুরুতেই বলছিলে না, যে পরিবারের মধ্যেই কে যে কি রূপ ধরে বসে থাকে আমরা কেউ বুঝতে পারি না, তাই বলে এরকম? ইয়েস, অবিশ্বাস্য। যাই হোক, সেই সময় বিক্রমের কাকা বহু চাপ দিয়েছিলেন বিক্রমের বাবাকে যে তদন্তটা যাতে ঠিকভাবে হয়, ইনভেস্টিগেশনটা যাতে ঠিকভাবে হয়। কিন্তু উনি রেপুটেশনের জন্য
রেপুটেশন পাছে ডাউন হয়, ওনাদের ওরকম বনেদি একটা পরিবার, তো সেই রেপুটেশন যাতে ডাউন না হয় তার জন্য, মানে উনি ওই সময় আর কি যুক্তি দিচ্ছেন, তার জন্য উনি চান না তদন্ত ঠিকভাবে হোক। উনি সেখানে নিজের জোর খাটাচ্ছেন, নিজের প্রতিপত্তি খাটাচ্ছেন। ঘটনাটা ধামা চাপা পড়ে যায়। বিক্রমের মা খুব স্বাভাবিকভাবেই কিছুটা হলেও মানসিক রোগীতে পরিণত হয়। আর এটা তো অস্বাভাবিক কিছু নয়, চোখের সামনে ওরকম একটা ছোট্ট বাচ্চা ছেলের ওরকম মৃত্যু ভাবা যায় না, কল্পনার অতীত। যাই হোক, এই ঘটনার প্রায় মাসখানেক কেটে যাওয়ার পর ওই বাড়িতে অদ্ভুত কিছু ভয়াবহ সাংঘাতিক জিনিস শুরু হয়, বা কাণ্ড শুরু হয় বলতে পারি। কি হলো, ওই বাড়িতে রাত্রি হলেই শোনা যেত কেউ যেন খড়ম পড়ে সারা বাড়ির চত্বর, দালানটা মানে বা বারান্দায় হেঁটে বেড়াচ্ছে, এবং সেই হাঁটার না গতিটা স্বাভাবিক ছিল না। মানুষ যেমন দেখবে একটা স্বাভাবিক গতিতে বা ছন্দে 2 পা ফেলে হাঁটে, খড়মের যে আওয়াজটা পাওয়া যেত সেটা কোনো কোনো সময় হয়তো মনে হতো যে কেউ স্বাভাবিক গতিতে খড়ম পড়ে কেউ হাঁটছে, আর কিছু কিছু সময় এত অদ্ভুত ভাবে সেই ঘটনাটা ঘটতো, যেটা আমি তোমাকে বলি। কি হতো, কিছু কিছু সময় মনে হতো যেন কেউ রাগে আক্রোশে খড়মটা পড়ে না মাটি বলছি, সরি, বাড়ির বারান্দাতে ঘষছে। এবার বলি এই ঘষার কায়দাটা কেমন ছিল। যখন ধরো আমাদের বেকায়দায়, আমাদের পা যখন বেকায়দায় ধরো গোবরে পড়ে যায় বা কাদামাটির মধ্যে পড়ে যায়, তখন আমরা সেই পাটা রাস্তার কোনো একটা কোণাতে বা ঘাসে বা পাতায় ঘষি তো, যাতে কাদা বা গোবরটা হয়ে যায়, ছেড়ে যায়। এক্স্যাক্টলি। সেই রকম ভাবে এই এই মানে ওরা শুনতে পেত বাড়ির বারান্দাতে ওই খড়মটাকে যেন রাগে আক্রোশে ঘষছে। বুঝতে পারছো? এবার 2 পা একসাথে খড়ম ঘষা কি কখনো সম্ভব? পড়ে যাবে তো পুরো। একদম সেইভাবে 2 খড়মওয়ালা পা যেন রাগে আক্রোশে খড়মটা ঘষছে। শুধু এই নয়, কোনো কোনো সময়, আমার এই ঘটনাটা বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে, কোনো কোনো সময় ওনারা শুনতে পেতেন একটা খড়মের আওয়াজ আর একটা পায়ের খড়মের আওয়াজই নেই, আর সেই এক পায়ের খড়মের আওয়াজ এমন ভাবে এগিয়ে যাচ্ছে যেন কেউ কিতকিত খেলছে এক পা দিয়ে। কিতকিত খেলতে গেলে যেরকম হয় না, এক পা দিয়ে আমরা এগিয়ে যাই আর একটা পা আমাদের গোটানো থাকে, সেরকম ভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ভাবতে পারছো মানে ঘটনাটা কতটা সাংঘাতিক? এক্স্যাক্টলি, মানে এরকমটা শুনতে পাওয়াটা খুবই রেয়ার। একদমই তাই। আমিও ভেবেছিলাম যে এটা কি সম্ভব, কিন্তু সে বলছে সম্ভব, কারণ নিজের দাদুর মুখ থেকে শুনেছে। এবং ও যেভাবে বলছিল আমি তাতে বুঝতে পারছিলাম যে ও দাদু কি কি ঘটনা, মানে এরকম ধরনের কত বিভৎস ভয়াবহ ঘটনা ফেস করেছে। কারণ মানুষের দৃষ্টি দেখে তো বোঝা যায়, ভাবভঙ্গি দেখে তো বোঝা যায় যে কে বানিয়ে বলছে আর কে সত্যিকারে প্রত্যক্ষভাবে দেখেছে, এটা বোঝা যায়। যাই হোক, এইটা তো গেল খড়মের ঘটনা। এরপর আসি অন্যান্য ঘটনাতে। কি কি হতে শুরু করলো। যে ঠাকুর ঘরে বিক্রমের মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই ঠাকুর ঘরে শঙ্খ বাজতো না। ওই ঠাকুর ঘর থেকে বেরিয়ে যখন শঙ্খতে ফু দেওয়া হতো বাজানোর জন্য, তখন কিন্তু শঙ্খ বেজে উঠতো, অথচ ঠাকুর ঘরের ভেতরে থাকাকালীন শঙ্খ কিন্তু বাজতো না। প্রদীপ কখনো জ্বলন্ত অবস্থায় রাখা যেত না। প্রদীপ নেভার কিন্তু 2 ধরনের কায়দা হয়। একটা, হাওয়া লেগে গেলে দেখবে প্রদীপটা হুট করে নিভে যায় এক নিমেষে। আর আরেকটা হচ্ছে প্রদীপ বা মোমবাতি যাই বলি না কেন, আর একটা হচ্ছে কেউ যদি এরম করে ফু দিয়ে নেভায় তাহলে কিন্তু জোরের সাথে প্রদীপ বা মোমবাতিটা দপ করে নিভে যায়। এই ক্ষেত্রে হতো দ্বিতীয়টা, অর্থাৎ স্পষ্ট বোঝা যেত যে কেউ যেন ফু দিয়ে প্রদীপটাকে নিভিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। ঠাকুর ঘরে যে আলো,
সে জোরালোই হোক কি কম পাওয়ারেরই হোক, যেরকম ধরনেরই আলো লাগানো হতো না কেন, সেই আলো না দুমদাম করে ফেটে যেত, আলো টিকতো না। মানে অদ্ভুত ধরনের এইসব জিনিসপত্র হতো। এছাড়াও আর একটা ভয়াবহ কাণ্ড হতো ঠাকুর ঘরে। যখনই কেউ ঠাকুর ঘরে ঠাকুরকে পূজার জন্য বসতেন, তখন তিনি স্পষ্ট শুনতে পেতেন ওই ঠাকুর ঘরের দেয়ালের আশপাশ থেকে একটা চাপা গোঙানির আওয়াজ, আহ আহ এরকম ধরনের, যেন কেউ খুব কষ্ট পাচ্ছে কিন্তু বলতে পারছে না মুখে কিছু। ওনারা ভাবতেন যে কেউ যেন ঠাকুর ঘরের দেয়াল থেকে নিজের অস্তিত্ব ওই গোঙানির মাধ্যমে জানান দেওয়ার চেষ্টা করছে যে আমি আছি, আমার খুব কষ্ট হয়েছিল। মানে এরকম ঠাকুর ধরনের। ঘর, মানে এই জিনিসটা কতটা অক্সিমোরন, হ্যাঁ, ঠাকুর ঘরটা ইটসেলফ হন্টেড হয়ে গেছে এখানে। একদমই তাই। ঠাকুর ঘরের দেয়াল থেকে ভাবো, মানে এরকমও না যায় আশপাশ থেকে, দেয়াল থেকে, মানে দেয়ালে যেন মনে হচ্ছে দেয়ালের ওপাশ থেকে কেউ কিছু বোঝাতে চাইছে তার কষ্টটা। ঠাকুর ঘরে কোনো মূর্তি ছবি কিচ্ছু থাকতো না, সব ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে যেত। কেউ যাতে মানে মনে হতো কেউ যাতে ইচ্ছা করে ওগুলো জেনে শুনে লন্ডভন্ড করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। ধীরে ধীরে তো সকলে ঠাকুর ঘরে যাওয়া বন্ধ হয়ে গেল। কি করে যাবে? কারণ কারোর তো আর এরকম মাথার ঠিক নেই তখন। সবাই ভাবছে আমার যদি কিছু হয়ে যায় ওই ঠাকুর ঘরে গিয়ে আমি কি দেখবো, তার তো নেই ঠিক। এই সময় কিন্তু বিক্রমের কাকা বলেছিলেন যে ঠাকুর ঘরটা যাতে বন্ধ করে দেয়া হয়, কিন্তু বিক্রমের বাবা আবারও এই কথার কোনো রকম আমল দেননি, কোনো পাত্তাই দেননি। বলেছিলেন এইসব বোগাস, এসব তোরা ভুলভাল বলছিস, এগুলো কোনোভাবে হয়তো হচ্ছে, আমি এগুলো কিছু বিশ্বাস করি না, এইসব কথা আমাকে বলতে আসবি না। ঠাকুর পুজো কখনোই ওই ঘরে বন্ধ হবে না, ওইখানেই ঠাকুর পুজো হবে। অথচ লোকটা দেখছে দিনের পর দিন এই ধরনের জিনিসপত্র হচ্ছে, কিন্তু তবুও আর কি গায়ের জোরে জোর খাটিয়ে ব্যাপারটাকে না পাত্তা দেয়া, এরকম হলে যা হয় আর কি। এইবারে একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটলো একদিন। বিক্রমের মা, এমনিতেই তো উনি খানিকটা ওরকম মানসিক রোগী হয়ে গেছিলেন, তাও মনের জোরে সন্ধেবেলায় ঠাকুর ঘরে সন্ধে দিতে গেছেন। আর বাইরের বারান্দাটায় বিক্রমের কাকা রয়েছে, কারণ তিনি তো জানেন যে বৌদির মানসিক শারীরিক কোনো অবস্থাই ভালো নয়। আর দাদা তো কোনোভাবে পাত্তাই দেয় না কিছু, কিরম একটা একগুঁয়ে টাইপের লোক। তাই বিক্রমের কাকা ওই বারান্দাতে বসে রয়েছে, আর বিক্রমের মা ঠাকুর ঘরে পুজো করতে বসেছেন। হঠাৎ করে উনি দেখছেন প্রদীপটা তো জ্বলন্ত অবস্থায় থাকেই না, আগেই বলেছি, ফুঁ দিয়ে ওটা কেউ যেন নিভিয়ে দিল, এরম একটা ব্যাপার হলো। তার সাথে সাথে উনি দেখলেন যে ঠাকুর ঘরের যে আলোটা, সেটা না দপ 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 এরম করতে লাগলো, যেমন ভোল্টেজ আপ ডাউন হলে যেরকম হয় আর কি। বা কেউ যদি ধরো লাইটের সুইচটা নিয়ে অনেক সময় হয় না, প্রপার অন বা অফ না করে এরম টুকটুক করে নাড়াতে থাকে, অন অফ এর মতো করতে থাকে আঙুল চেপে, তাহলে দেখবে লাইটটা দপ দপ হয়, ঠিক আছে, ওই রকম হতে শুরু করেছে। ভদ্রমহিলা তখন কিছু মানে কি করবেন না বুঝতে পেরে সোজা উঠে নিজের গায়ের জোরে লাইটের সুইচটা টিপে ধরে রয়েছেন। আর ওই সময় উনি পাশাপাশি বিক্রমের কাকাকে ডেকেছেন। তুমি মানে ভাবতে পারবে না কিরকম একটা ক্রিপি সিন হয়েছে ওই সময়। ওনারা দেখছেন ঠাকুর ঘরের দেয়ালে একটা মানুষ জাতীয় অবয়ব কালো রঙের, যেটা তোমার হচ্ছে পোলিও হলে বা হচ্ছে তোমার ওই হলে, ওই যে ওই রোগটা তোমার হাত পা বেঁকে যায়, রিকেট ধরনের জাতীয়, হ্যাঁ, ওই ধরনের রোগ হলে যেরকম মানুষের হাত পা বেঁকে চুরে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, সেই রকম একটা অবয়ব সারা ঠাকুর ঘরের দেয়াল জুড়ে ঘুরে বেড়াচ্ছে, আর মুখে সেই ওই রকম একটা গোঙানি, যেটা দেয়ালের ওপাশ থেকে এতদিন শোনা যেত, সেটা অবয়বের কাছ থেকে তারা শুনতে পাচ্ছে। এবং তার পুরো হাত পাটা, মানে বন্ধু বলছে, মানে আমার ওই বন্ধুটা বলছে যে দাদু জানিয়েছেন পুরো হাত পাটা বাঁকা, মানে পুরো বিকলাঙ্গের মতো। মানে বুঝতে পারছো মানে কি সাংঘাতিক সিনটা।
মানে দেয়াল সামনে দেখলে তো ছুঁড়ে রক্ত জল হয়ে যাবে পুরো। একদম, মানে এই দৃশ্য দেখে তো মাথা ঠিক রাখা মুশকিল, মানে ওখানে দাঁড়িয়ে থাকাও মুশকিল। পুরো হাত Exactly. পা বাঁকা ওরম ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর মুখ দিয়ে ওরম একটা গোঙানির কষ্টের আওয়াজ। ওনারা নিজেরা ঠিক থাকতে পারেননি, কোনো রকম ভাবে ওই বিক্রমের কাকা বৌদিকে ধরে নিয়ে এক ছুটে ঠাকুর ঘর থেকে পুরো বাইরে বেরিয়ে এসেছেন এবং বাড়ির সবাইকে চিৎকার চেঁচামেচি করে ডেকেছেন। ডেকে সবাইকে এই কথা জানিয়েছেন এবং ইমিডিয়েটলি ঠাকুর ঘর বন্ধ করার জন্য ব্যবস্থা করেছেন। ওই ঠাকুর ঘরে আর কোনো রকম পুজো হবে না। আচ্ছা। সবাই প্রচন্ড আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাতে শুরু করেছে, কারণ প্রত্যেকের মনে ভয়। ঘরের বাইরে যদি পা দিই, ওই রকম লম্বা টানা বারান্দায় আমি কি দেখবো তার নেই ঠিক। আর প্রত্যেকের তো মনের জোর এক নয় না, বাড়িতে বাচ্চারাও রয়েছে। তো প্রত্যেকে ভয়ে ভয়ে দিন গুনতে শুরু করেছে এবং প্রত্যেকে সিদ্ধান্ত নিচ্ছে যে এই বাড়িতে আর তারা থাকতে পারবে না, কারণ কখন কি অঘটন ঘটবে কোনো ঠিক নেই। এইবারে আসি ওই বাড়িরই আরেকজন ভদ্রলোকের অভিজ্ঞতাতে। তিনি নাকি সন্ধ্যের সময় বাড়ির যে বারান্দাটা ছিল সেই বারান্দাতে বসেছিলেন, এমনি যেরকম চেয়ার নিয়ে আমরা বসে থাকি মাঝে মধ্যে ওরকম ভাবে বসেছিলেন। হঠাৎ তিনি দেখেন ওই ঠাকুর ঘর, বন্ধ ঠাকুর ঘর অলরেডি তখন, ওই বন্ধ ঠাকুর ঘরের ভেতর থেকেই দুটো জাস্ট ওই তোমার বিকলাঙ্গের মতো বেঁকা পা, কালো বাঁকা পা বেরিয়ে আসছে। অবয়বের আর কোনো অংশ নেই, জাস্ট দুটো বাঁকা পা উনি দেখছেন। এবার উনি ওই দেখে পুরোপুরি ভাবে অজ্ঞান হয়ে যান। তার আগে চিৎকার করেন, আর্তনাদ করেন প্রচন্ড ভয়ে। সবাই আবার ছুটে আসে, কিন্তু কেউ কিছু তখন আর দেখতে পায়নি। বিক্রমের বাবাকে বারবার সবাই মিলে অনুরোধ করতে থাকে যে এবারে কোনো একটা তান্ত্রিক বা কোনো একজন পূজারীকে ডেকে এনে বাড়িটা শুদ্ধিকরণের চেষ্টা করা হোক, কারণ এরম একটা অপঘাতে বা ওরম একটা মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে, যাই বলি না কেন। তো কেউ ঠিকভাবে থাকতে পারছে না, থাকাটা সম্ভবও নয়। এক্স্যাক্টলি। প্রত্যেকের একটা প্রাণের ঝুঁকি চলে এসেছে। মানে সবাই বলছে আমাদের তো হার্ট অ্যাটাক হয়ে আমরা তো মারা যাব, এরম জিনিস কিভাবে দেখবো নিজের চোখের সামনে? এরম তো হতে পারে না, বা মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো বিক্রমের বাবা কোনোভাবেই কর্ণপাত করেননি। তিনি বলে দেন তোমাদের যার থাকার ইচ্ছা তোমরা এই বাড়িতে থাকবে, যাদের থাকার ইচ্ছা নেই, যারা ভাবছো আমাদের কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, তারা চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই, আমি কাউকে আটকাবো না। এবার বাড়ির দেখো, যারা সবাই মিলে একসাথে থাকতো, মিলেমিশে সুখে দুঃখে সবাই পাশে থাকতো, তারা না হুট করে কেউ যদি না যেতে চায়, তাহলে তারা না কেউই হুট করে বেশ কিছু জনকে ফেলে রেখে নিজেদের মতো চলে যেতে পারে না। এটা কিন্তু সব পরিবারে হয় না। মানে পরিবারের প্রত্যেক লোকেরা যারা মিলেমিশে থাকে তারা প্রত্যেকে চায় যে যেখানে যাব সবাই মিলে যাব, আর যদি না যাওয়ার হয় তাহলে এক জায়গাতেই থাকবো। হুট জয়েন্ট করে ফ্যামিলি এরম ছেড়ে যেরকম হয় আর কি। মানে হুট করে ছেড়ে চলে যাওয়া যায় না। তো বিক্রমের বাবার এই একগুঁয়েমির কাছে তারা হার স্বীকার করতে বাধ্য হয়েছিল, কারণ তারা ছেড়ে চলে যেতে পারেনি। কিন্তু এরপরে ওই যে কথাতে আছে না যে যারা কিছু সহজে বিশ্বাস করতে পারে না তাদের ভগবান একদিন এমন চরম শিক্ষা দেন, তখন তারা মনে মনে ভাবতে বাধ্য হন যে যেটা তারা অবিশ্বাস্য বলে ভাবতো সেটাও বাস্তবে সত্যিই ঘটে। বিক্রমের বাবার সাথেও ঠিক এই জিনিসটাই হয়েছিল। একদিন তিনি সন্ধেবেলা ছাদে পায়চারি করছিলেন, এদিক থেকে ওদিকে চিলেকোঠার ঘরের সামনে দিয়ে। কিছুক্ষণ পায়চারি করার পর হঠাৎ করে উনি শব্দ পান। চিলেকোঠার ঘরটা, যে ঘরের দরজাটা বন্ধ ছিল বা ভেজানো ছিল, সেটা দুম করে খুলে যায়। দুটো পাটি, মানে দুটো দরজার এই পাল্লাই আর কি হাট করে খুলে যায়, এবং তিনি সেখানে দেখতে পান, মানে আমার আবার ওই মানে দৃশ্যটা বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। দেখতে পান বিক্রম দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অস্পষ্ট অবয়বে, কালো রঙের অবয়বের মধ্যে সে রয়েছে, সম্পূর্ণভাবে উলঙ্গ, এবং সে তার যৌনাঙ্গটা ধরে
ভীষণ ভাবে আর কি কি বলবো, মানে গোঙাচ্ছে, প্রচন্ড কষ্টে গোঙাচ্ছে। কি বলছো? সিরিয়াসলি? হ্যাঁ, হ্যাঁ, ওই জন্যই আমি বললাম, মানে আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে, ভয় লাগছে তোমাকে এই দৃশ্যটা বলতে গিয়ে। এই দৃশ্যটা দেখার পর বিক্রমের বাবা তৎক্ষণাৎ ওইখানেই অজ্ঞান হয়ে যায়। 7 দিন মতো সে না পেরেছে ঠিক মতো কথা বলতে, না পেরেছে ঠিক মতো খেতে, গায়ে ধুম জ্বর। বিক্রমের মাকে কি বলবে, আর কাকেই বা কি বলবে? এই ঘটনা তো সহজে বর্ণনা করার মতো নয়। সবাই এটা ভাবতে পারে যে তার মাথাটা হয়তো গেছে, বা এটা ভাবতে পারে যে এই ধরনের বাড়িতে যেহেতু ভয়াবহ সাংঘাতিক কাণ্ডগুলো ঘটে চলেছে, তাই হয়তো তার মনে কোনো রকম ভাবে এফেক্ট পড়েছে, এটাও ভাবতে পারে। তো সে কাকে কি বলবে? কিন্তু সে নিজে জানতো যে সে কি দেখেছে নিজের চোখে চিলেকোঠার ঘরটায়। বিক্রমের কাকা 7-10 দিন পরে তার থেকে এই ঘটনাটি খুব কষ্টে জানতে পারেন যে কি হয়েছিল ওই দিনকে। বিক্রমের বাবা তখন নিজের মুখে বলেন, আমি এতদিন একগুঁয়েমি করেছি, আমি এতদিন এসব কিছু মানতে চাইনি, সেটা আমার অন্যায় হয়েছে। ভাই, তুই যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা কর এই বাড়িতে এমন কাউকে আনতে যে এই বাড়িটার শুদ্ধিকরণ করতে পারে। আমার মনে হয় আমার বাবু আমাকে এইভাবে দেখা দিয়ে কিছু বোঝাতে চেয়েছে। ওর মনে তীব্র কষ্ট ছিল, তীব্র জ্বালা ছিল, যেটা আমরা বুঝতে পারিনি। তুই শিগগিরই কিছু একটা ব্যবস্থা কর। এই ঘটনা শোনার পর বিক্রমের কাকা একজনের সাথে যোগাযোগ করেন, যিনি হচ্ছে এই ধরনের কাজকর্মের সাথে আর কি যুক্ত ছিলেন। তবে তাকে আবার বাইরে থেকে দেখে বোঝা যেত না যে সে এইসব ধরনের কাজকর্ম করে। যাই হোক, সে বাড়িতে আসে। সে পুরো বাড়িটা ঘুরে টুরে এই কথাই বলে যে এই বাড়িকে শুদ্ধিকরণ করা কিন্তু খুব কঠিন হবে। সব থেকে ভালো হয় যদি এই বাড়িটা ছেড়ে এই বাড়ির প্রত্যেকটা সদস্য অন্য কোথাও চলে যায়, না হলে ভবিষ্যতে কিন্তু এই বাড়ির লোকদের যেমন ক্ষতি হবে, তেমন তাদের পেশাতেও কিন্তু ওই ক্ষতির প্রভাবটা খুব বিশ্রীভাবে পড়বে, যেটা তারা কল্পনাও করতে পারছে না। এই সমস্ত ঘটনা শুনে প্রত্যেকেই একটু হতভম্ব হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। কিন্তু ওই ভদ্রলোক যিনি এসেছিলেন, এইসব কাজকর্ম করেন আর কি, তিনি বলেন, তবে আপাতত আমি জিজ্ঞাসা করছি, বিক্রমের অতৃপ্ত আত্মাকে আহ্বান করে জিজ্ঞাসা করছি ডেকে এনে, যে প্রকৃত বা আসল ঘটনাটা কি হয়েছিল, কে জড়িত আছে, এগুলো আমি জেনে দিচ্ছি। কারণ এরকম মর্মান্তিক ঘটনা যেহেতু হয়েছে, ছেলেটির যে মানে শুভ দিনে ছেলেটির মৃত্যু হয়েছে এরকম একটা ভয়াবহতার মাধ্যমে আর কি, তো আমাদের জানাটা দরকার। এবং যে এই অপরাধের সাথে যুক্ত তার অবশ্যই জেল, মানে জেলে যাওয়া তো অবধারিত, মানে কেউ আটকাতে পারবে না, তাকে জেলে পাঠানোটা উচিত। না হলে আপনারা পাপ করবেন, আর এই পাপের বোঝা শুধু আপনারা নয়, আপনাদের পরবর্তীকালে যারা থাকবে সেই সমস্ত বংশধরেরাও এই পাপের বোঝা টেনে নিয়ে চলবে। তারাও কিন্তু তারাও কিন্তু প্রভাব থেকে মুক্ত হতে পারবে না, নেতিবাচক প্রভাব থেকে। তো ইমিডিয়েটলি আমাকে আমার কাজ করতে দিন। বাড়ির কেউ তার সাথে বসতে রাজি হয়নি, কারণ প্রত্যেকে তো ভয় পাচ্ছে। প্রত্যেকে জানে যে আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, কার কখন কি হবে, কে কি দেখবে, কেউ কিছু জানে না। এমন একটা পর্যায়ে চলে গেছে গোটা বাড়িটার মধ্যে। ওই হাসি খুশি বাড়িটা থমথমে হয়ে গেছে, প্রত্যেকের মুখে পুরো স্পষ্টভাবে ভয়ের ছাপ। যাই হোক, একদিন দিনক্ষণ, মানে এই ব্যাপারটা তুমি বলতে পারবে, হয়তো যে কোনো দিন চাইলেই বোধহয় এইসব ক্রিয়াকর্ম করা যায় না বোধহয়, তাই না? না, পার্টিকুলার তিথি নক্ষত্র তো মেনটেন করতেই হয়। হ্যাঁ, মানে ধরো আমি যদি কখনো কোনো হন্টেড লোকেশনে যাই, ধরো কেউ বললো স্পিরিচুয়াল হেল্পের জন্য, অনেক ক্ষেত্রে তো বাস্তুতে ভিজিট করতে হয়, তো অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটা বিচার করি আগে, তারপরে এটা মাইন্ড করি যে
কবে যাওয়াটা বেটার হবে বা কবে না যাওয়াটাই উচিত? হ্যাঁ, আর মনে হয় এইসব ক্রিয়াকর্মে বোধহয় মানে যাকে তাকে ইনভলভও করা যায় না বোধহয়, এইসব ব্যাপারও হয়তো আছে। যে মানে আমি ঠিক স্পিরিচুয়ালি জানি স্ট্রং না। নয় তাকে ইনভলভ করা যায়ই না। হুম, তাই হবে। তো যাই হোক, বিক্রমের কাকাকে ওই ভদ্রলোক বলেন যে আপনি আমার সাথে থাকবেন। আর ওই বাড়িতে একজন কাজ করতো, তার নাম নকুল ছিল। সেই নকুলকেও বলেন আর কি যে ভদ্রলোক যে তুমিও আমাদের সাথে থাকবে। তো ওই নকুল না এই সময় বলতে থাকে যে না না, আমি যাব না, আমি যাব না, বিক্রম আমাকে মেরে ফেলবে, বিক্রম আমাকে মেরে ফেলবে, এইরকম বলতে থাকে। তো তখন এরা ভাবে, বিক্রমের কাকা বা ওই লোকটা ভাবে যে হয়তো ভয়ে বলছে, আর পাঁচটা সাধারণ মানে বাড়ির লোকদের মতো এও হয়তো ভয় পাচ্ছে তাই বলছে। কিন্তু ওকে জোর করেই প্রায় নিয়ে যাওয়া হয় বিক্রমের ঘরে। মাঝরাতে বোধহয় হয় এইসব জিনিসপত্রগুলো। মানে এই ব্যাপারটা ঠিক বিস্তারিত ভাবে সে বলতে পারেনি আমাকে, আর আমি জানিও না, তাই তোমার দিকেই প্রশ্নটা ছুড়ে দিলাম। বোধহয় মাঝরাতেই হয়, বোধহয় একটা নির্দিষ্ট সময় থাকে বোধহয়। দুটো টাইমে মেনলি করা হয়, সন্ধ্যাবেলা, ঠিক আছে, হ্যাঁ, একদম ঘোর সন্ধ্যাবেলা যেটা, ঠিক আছে, আচ্ছা সেই সময়টা শনি মঙ্গলবার হলে বেটার হয়, অথবা মাঝরাত বা ব্রহ্ম মুহূর্তের সময়টাতে করাটা বেটার। ওকে। তাহলে হয়তো ওই মাঝরাত বা ওই সময়ই হয়তো ওনারা বেঁচেছিলেন, কারণ আমাকে এই ঘটনাটা বলার সময় মাঝরাতই বলেছিল। যাই হোক, তো মাঝরাতের সময় এনারা তিনজন বিক্রমের ঘরে ঢুকে ঢোকার পরে প্রথমেই যে অনুভূতিটা হয় সেটা হচ্ছে মানে বলছে যে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া যেন গায়ের চারপাশ দিয়ে খেলে খেলে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল আর কি ওদেরকে কেউ সার্কেল অনুযায়ী মানে সার্কেল করে পুরো ঘুরছে, আশেপাশে কেউ রয়েছে একটা, ওরা স্পষ্টভাবে বুঝতে পারে। তো এইসব ক্রিয়াকর্মের সরঞ্জাম এইসব সাজিয়ে গুছিয়ে সেই লোকটি আহ্বান করে বলেছিল, প্রথম প্রশ্নই এটা করেছিল যে তোমাকে কি এই বাড়ির মধ্যেই কেউ হত্যা করেছে? তুমি খুব কষ্টে রয়েছো, তুমি যদি সত্যি এই বাড়ির কারোর দ্বারা আর কি মারা যাও বা খুন হও, তাহলে আমাদেরকে প্রমাণ দাও। এই ঘরের কিছু একটা জিনিস ভেঙে প্রমাণ চাওয়া হয় বোধহয়, তাই তো? মানে এ করার জন্য, ভেরিফাই করার জন্য। প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস থাকে, আমার প্রসেস ডিফারেন্ট, যিনি করেছেন তার প্রসেস ডিফারেন্ট। আচ্ছা, আচ্ছা, তাহলে তারপর কি হলো অনন্যা? এই প্রশ্নটা করার পরেই ঘরের দেয়ালে বিক্রমের যে ছবিটা ঝুলছিল, হুম হুম। সেই ছবিটা না দুম করে পড়ে যায় পুরো মাটিতে, আছড়ে আচ্ছা আছড়ে আচ্ছা। পড়ে মাটিতে পড়ে গিয়ে পুরো একদম চুরমার হয়ে ভেঙে যায়। ফটোটা ছিটকে পড়ে। এই সময় ওই যে নকুল ছিল সে এত ভয় পেয়ে যায়, রীতিমতো ঠক ঠক করে কাঁপতে থাকে এবং ঘরের মধ্যে বাথরুম করে ফেলে। ওকে কোনোভাবে ধরে রাখা যায় না, ও ছুটে বেরিয়ে যেতে চায় ঘর থেকে, কিন্তু ওকে জোর করে তাও রাখা হয়। এইবারে ওই ভদ্রলোক প্রশ্ন করেন যে বিক্রমকে, এটাই উনি বলছিলেন যে তোমার সাথে যে নারকীয় ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার কি কেউ সাক্ষী রয়েছে? ওই দিক থেকে উত্তর আসার আগেই নকুল ভয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকে, আমি সাক্ষী, আমি সাক্ষী, আমি এই ঘটনার সাক্ষী। ঘরের মধ্যে যেন বাজ পড়ে, কারণ কেউ এটা আশাই করেনি নকুল এইভাবে হঠাৎ করে বলে উঠবে। এবার সবাই বুঝতে পারে, মানে ওই ভদ্রলোক আর বিক্রমের কাকা বুঝতে পারে যে তার মানে নকুল এই সমস্ত ঘটনার সাক্ষী হওয়া সত্ত্বেও দিনের পর দিন কিন্তু চুপ করেছিল। মানে নকুল জানতো যে কিভাবে বিক্রম মারা গেছে, তবু নকুল চুপ করেছিল, কিচ্ছু বলেনি। আর সেই জন্য নকুলের মনে একটা ভয় ছিল যে বিক্রম হয়তো তাকে মেরে ফেলবে, সেই জন্যই সে ওই কথাটা বারবার আর কি বিড়বিড় করে বলছিল। নকুলকে সবার সামনে বসানো হয়, সবার সামনে বলতে সেখানে বিক্রমের মা উপস্থিত ছিলেন না, কারণ তিনি নিতেও পারতেন না নকুলের স্বীকারোক্তিটা। যাই হোক, বিক্রমের মা বাদে বাড়ির সবাই ছিল।
নকুল এই সময় এমন কিছু বিস্ফোরক জাতীয় কথা বলে বা তথ্য তুলে দেয় যেটা শুনে সবার টনক নড়ে যায় যে এইরকম হয়েছে। নকুল বলে, আচ্ছা এখানে একটা কথা বলি, এই যে ঘটনাটা মানে এই যে ভদ্রলোক যখন আসছিলেন, আমি এই কথাটা বলতে মিস করে গেছি, এই যে ভদ্রলোক যখন মানে আসবেন বাড়িতে, কিছু ক্রিয়াকর্ম হবে, এই ব্যাপারটা জানার পরপরই কিন্তু ওই পিসি আর পিসির ছেলে না বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন ভয়ে, হ্যাঁ, যে আমরা এখানে আর থাকতে পারবো না, আমাদের প্রাণের ঝুঁকি আছে, আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এই কথাটা বলে কিন্তু ওনারা ওই সময় চলে গিয়েছিলেন। তারপরে এসে এই ভদ্রলোক ক্রিয়াকর্ম করেন এবং এই সমস্ত কথাগুলো বলেন। এবার ফিরে আসি নকুলের স্বীকারোক্তিতে। নকুল কি কি বলেছিল, কি কি জানিয়েছিল। নকুল বলছে যে ওই যে পিসিমার যে ছেলে, সেই ছেলে, নকুল পুরো স্পষ্ট এইভাবে বলছে যে ওই ছেলে দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু ওই ছেলে আস্ত একটা মিটকে শয়তান। ওই ছেলের প্রবণতা, মানে প্রবণতা বলবো না, মানে ওই ছেলে ছেলেদের প্রতি আকৃষ্ট ছিল, ঠিক আছে। তার শারীরিক প্রবণতা ছিল অপর একটি ছেলের সাথে আর কি ঘনিষ্ঠ হওয়ার। যাই হোক, আচ্ছা। ও কি করতো, বিক্রমের পৈতের কিছুদিন আগে থেকে বিক্রমের সাথে এই ধরনের অসভ্যতা করা শুরু করেছিল, মানে টর্চার করা, এইরকম টর্চার করাটা বিক্রমের উপর শুরু করেছিল, মানে বিক্রমের সঙ্গে। বিক্রমকে জোর করে তার সাথে ঘনিষ্ঠ হতো এবং এই ঘটনা মানে কোথায় কোথায় ও কি করেছে, মানে বিক্রম জোর জবস্তি করে ওর হাত থেকে বাঁচবার জন্য বা ওর হাত থেকে পালানোর জন্য চেষ্টা করতো, কিন্তু ও কিছুতেই কিছুতেই বিক্রমকে পালাতে দিত না। নকুল বলছে ওই সময় ওর যেন শক্তিটা পুরো পশুর মতো হয়ে উঠতো, এত শক্তিশালী হয়ে যেত এবং নিজের মধ্যেও থাকতো না। ও কেমন একটা যেন উন্মাদের মতো ব্যবহার করত এবং ওইভাবে বিক্রমের ওপর শারীরিক অত্যাচার করে নিজের মানে নিজের আত্মসন্তুষ্টি গ্রহণ করত, নিজে তৃপ্ত হতো। দিনের পর দিন এই জিনিসটা একটা চলছিল। ব্যাপার। এবার তোমাকে আমি একটা কথা বলি কৌস্তব, মনে আছে আমি বলেছিলাম যে পৈতের কিছুদিন আগে থেকেই ওই বিক্রমের একটু স্বভাবটা বদলে গিয়েছিল, ভয়ে ভয়ে থাকতো, খেলাধুলো করতে যেত না, বাইরে যেতে ভয় পেত। এই সমস্ত তার কারণ ছিল, কারণ ওর ভয় মনে এই ভয়টাই কাজ করতো যে আবার বাইরে গেলে তো ওরকম অসভ্যতা করবে আমার সাথে, আমার সাথে জোরাজুরি করবে, তো আমি তখন কি করব, বিক্রম তোর সাথে পেরে উঠতো না। এবার নকুলকে সবাই মিলে প্রশ্ন করলো যে তুমি আমাদেরই নুন খেয়ে আমাদের সাথে বেইমানি করেছো, আমাদের ছেলের সাথে এরকম দিনের পর দিন অসভ্যতা হয়েছে, সে এরকম ভাবে অত্যাচারিত হয়েছে, অথচ তুমি আমাদেরকে জানাওনি, কেন জানাওনি? এই সময় আর একটা টুইস্ট এসে পড়লো। কি টুইস্ট? নকুল নিজের মুখে স্বীকার করছে যে ওই বাড়িরই আর একটা কোনো ছোট মেয়ের সাথে আড়ালে আবডালে সে অসভ্যতা করত, ঠিক আছে। কে? নকুল, চাকর মানে যে কাজ করে সে, আচ্ছা। সে অসভ্যতা করত আড়ালে আবডালে। এবং আমি তোমাকে বলেছিলাম, নিশ্চয়ই তোমার মনে আছে, যে এই বাড়ির বেশিরভাগ ভাইদেরই মানে একজন ভাই বাদে প্রত্যেকেরই মেয়ে হয়েছিল, কেবলমাত্র এই একটাই ছেলে ছিল বিক্রম। এবার মেয়ে যারা ছিল তারা প্রত্যেকেই নানা বয়সের ছিল, কেউ ছোট ছিল, কেউ বড় ছিল, কেউ মাঝবয়সী ছিল, ঠিক আছে। এরকমই কোনো একজন ছোট ভাইয়ের মানে কোনো একজন ভাইয়ের ছোট মেয়ের সাথে এই নকুল অসভ্যতা করছে মানে করতো। আর এই অসভ্যতা করাকালীন মানে নানা ধরনের ধরো বিশ্রী ভঙ্গিতে গায়ে হাত দেওয়া, অসভ্যতামি করা, এরকম ব্যাপার। তো এইরকমই একদিন নাকি ওই পিসিমার ছেলে নকুলকে এই অসভ্যতাটা করতে দেখে নিয়েছিল, ঠিক আছে। যার ফলে নকুল কিন্তু সবসময় চাপে থাকতো যে যদি ও ওই পিসিমার কুকাণ্ড মানে কুকর্মটা বলে দেয় বিক্রমের সাথে ছেলেটা কি করে, তাহলে তো নকুলের চাকরি চলে যাবে, নকুলেরও তো অসভ্যতাটা বাইরে সবাই জেনে যাবে, নকুল তো আর এই বাড়িতে কাজ করতে পারবে না। তাই বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি পুরোটাই। তার ফলে দুজনে কি এবার দুই অসভ্য তো এক জায়গায় হয়েছে, দুই বদমাইশ।
তো এইবার কি হলো, দুজনে একটা সমঝোতা করলো। দুজনেই বলল যে আমরা কেউ কারোর পাকা ধানে মই দেব না, দুজনেই আমরা কুকর্ম চালিয়ে যাব আড়ালে আবডালে। কেউ কিছু ধরাও পড়বে না, কেউ কিছু জানতেও পারবে না। কিন্তু পরবর্তীকালে যে এইরকম একটা জিনিস হবে তখন তো কেউ ভাবেনি। নকুল সেই জন্য অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে গেছে দিনের পর দিন এবং নিজেও অন্যায় করেছে। এবার আসি পৈতের দিনের কথায়। তার আগে বলি, পৈতের তো কদিন আগে থেকেই বিক্রম আর নিজের ঘর থেকে বেরোতো না, নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল। ওই যার ফলে ওই ছেলেটা তো বিক্রমের সাথে বেশ কিছুদিন ধরে আর এইরকম অসভ্যতা করতে পারছিল না। ওর একটা চাপা রাগ মনের মধ্যে তৈরি হচ্ছিল, চাপা আক্রোশ তৈরি হচ্ছিল। সে আর নিজের এই আক্রোশটা ধরে রাখতে না পেরে ওই পৈতের দিন, মানে রাত 12টার পরেই তো আর একটা নতুন দিন শুরু হয়ে যায়, সেইরকম একটা সময়ে বিক্রমের ঘরে গিয়ে নকুলের সাহায্যে বিক্রমকে টেনে ছাদের চিলেকোঠার ঘরে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে তার সাথে মানে তাকে শারীরিকভাবে নির্যাতন করে জোর জবস্তি করে ঘনিষ্ঠ হয়। এবং শুধু তাই নয়, বিক্রম যখন তাকে তার হাত থেকে নিজেকে ছাড়াবার জন্য চেষ্টা করে, তার সাথে এক প্রস্থ মারপিট হয় এবং সে আরো ক্ষেপে গিয়ে বিক্রমকে নৃশংসভাবে হত্যা করে। মানে যেটা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে ঘাটটার মোটকে দেয়, হাত মুচড়ে দেয়, পা চিরে দেয়, যাই হোক ওইভাবে নারকীয় ওই কাণ্ডটা ঘটিয়েছিল। শুধু তাই নয়, বিক্রম মারা যাওয়ার পরেও ও বিক্রমের মৃতদেহের ওপর চড়াও হয়ে আবার কুকর্ম করে। শেষ পর্যন্ত কিছু উপায় না ভেবে সে বিক্রমের মৃতদেহটা ঠাকুর ঘরে ফেলে দেয়। এইবারে আসি বিক্রমের বাবার কথায়। ওই ছেলেটি জানতো বিক্রমের বাবা কোনো রকম কিছু স্টেপ নেবে না, চেপে যাবে, কারণ ছেলেটির মায়ের সাথে বিক্রমের বাবার একটা গোপন সম্পর্ক ছিল। কি বলছো, মাথা ঘুরিয়ে যাচ্ছে তো বারবার। হ্যাঁ হ্যাঁ, মানে বিক্রমের বাবার তো দিদি হয়। একদমই তাই, কিন্তু দূর সম্পর্কের দিদি, ঠিক আছে? তার সাথে এরকম সম্পর্ক রয়েছে। হ্যাঁ, ছেলেটি সেটা জানতো। এবং আমি তোমাকে আর একটা কথা বলেছি, তোমার হয়তো মনে থাকবে, বিক্রমের মা যখনই কিছু বলতে যেত বাবা কিন্তু কোনোভাবে পাত্তাই দিত না, উড়িয়ে দিত, আমলই দিত না। বিক্রমের মা বারবার যখন আপত্তি জানাতো যে ওই ছেলেটার মানে সাথে কেন খেলছে, ওই পিসিমাদের ঘরে কেন যাচ্ছে, বিক্রমের বাবা কিন্তু কোনোভাবে আমলই দিত না, পাত্তাই দিত না। ভাইয়ের কথাও পাত্তা দেয়নি, উড়িয়ে দিয়েছে। কেন দিয়েছে? তদন্তটা কেন চেপেছে? সবকিছুর পিছনে তো একটা কারণ আছে না? নিজের ছেলেকে মেরে দিল, এদিকে শেষ পর্যন্ত ওই চিলেকোঠার ঘরের দৃশ্য দেখে নিজে হয়তো বাঁচার জন্য ভাইকে রিকোয়েস্ট করেছিল বাড়িটা শুদ্ধিকরণ করা, তবু এটা কিন্তু ওই সময় বলেনি যে তদন্তটা ঠিক পথে হোক। সেই জন্যই হয়তো আমার ওই বন্ধু বলেছিল যে তার দাদু বুঝতে পেরেছিল, এই কথাটা আমি তোমাকে বলেও ছিলাম ঘটনাটা শুরুতেই, যে ওই দাদু হয়তো বুঝতে পেরেই ছিল যে কে খুনটা করেছে ছেলেটাকে। সেই জন্যই ওর বাবা ব্যাপারটাকে পুরোপুরি ধামাচাপা দিয়ে দেয়। মানে বাবা হয়তো বুঝতেই পেরেছিল কার হাত রয়েছে। পরবর্তীকালে নিজের সেটা, ছেলেকে মেরে দিয়েছে বাড়ির কেউ একটা, হ্যাঁ, এবং কে মারতে পারে সেটা হয়তো আঁচও করেছিল, কিন্তু কি পদ্ধতিতে মারার পেছনে কি কারণ সেটা হয়তো সে জানতো না, কিন্তু কে করেছিল সেটা হয়তো আঁচ করতে পেরেছিল। যার জন্যই বারবার করে ওই মহিলার প্রসঙ্গ উঠলে বা ওই মহিলার ছেলের প্রসঙ্গ উঠলে সে বারবার করে চেপে যেত, কারণ নিজের তো দোষ ছিল না। এক্স্যাক্টলি। কেঁচো খুঁড়তে তো একদম সাপ বেরিয়ে যেত, কেউটে সাপ। সেই কারণে বারবার করে চাপতো ঘটনাটা। সেজন্য তদন্তও করতে দেয়নি, রেপুটেশন ডাউন হবে বলে। আসলে তো নিজের রেপুটেশনই খারাপ হয়ে যেত, নিজের এই আসলে স্বরূপটা প্রকাশ পেয়ে যেত সবার সামনে। এই ঘটনাটা যখন পুরোপুরি সবাই শোনে নকুলের মুখ থেকে,
তখন পুলিশ আসে, নকুলকেও গ্রেপ্তার করা হয় এবং ওই ছেলেটিকেও খুঁজে বার করা হয়। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে এই মানে কি বলবো, বাবার তো স্বরূপ প্রকাশ পেয়েই যায়, বাবার বিরুদ্ধেও মামলা হয়, কারণ বিক্রমের কাকাই করেছিল। মা তো মানসিক রোগী হয়ে গিয়েছিল, তার আর সেরকম কোনো ক্ষমতা ছিল না। এইবারে তোমাকে আর একটা কথা বলি, যে ছেলেটি এই কুকর্মের সাথে যুক্ত ছিল তার তো জেল হয়, সবই ঠিক আছে। সে জেল হওয়ার পরে কিছু মাস পর অস্বাভাবিক ভাবে মারা যায়। হ্যাঁ বলছি আমি, অস্বাভাবিক বলতে এটাই, দেখবে জেলে বা সেলে ওয়াশরুম সেভাবে থাকে না, একটা ছোট্ট মানে পাঁচিল টাইপের করে দিয়ে সেখানে একটা প্যান জাতীয় ব্যবস্থা করা হয়, সেখানেই তারা বাথরুম টাথরুম করে কয়েদিরা। আচ্ছা, ঠিক আছে, সেই ছেলেটি কয়েক মাস পরে যে বিক্রমকে খুন করেছিল, ওই পিসিমার ছেলে, সে প্যানে মুখ থুবড়ে পড়েছিল মৃত অবস্থায় এবং সেও ছিল পুরোপুরি ভাবে উলঙ্গ, তার সারা গায়ে থুতু ছেটানো ছিল। থুতু ছেটানো ছিল এবং সেই সেলে বা ওই জেলের যে ঘরটা যাই বলি না কেন, ওখানে সে একমাত্র একাই কয়েদি ছিল, অন্য কিন্তু কেউ ছিল না। তাহলে বাইরে থেকে কেউ এসেও ওইভাবে খুন করতে পারবে না, কারণ তার মুখটা পুরো প্যানের ভেতরে, মানে সলিটারি কনফাইনমেন্টে ছিল, সেখানেই মারা গেছে। ইয়েস, মুখ থুবড়ে পুরো প্যানের ভেতরে মারা গিয়েছে এবং পুরোপুরি ভাবে উলঙ্গ এবং গায়ে থুতু ছেটানো। এটা তো স্বাভাবিক মৃত্যু নয় কোনোভাবেই, বাইরে থেকে কেউ এসেও এইভাবে কিছু করতে পারবে না। এবং ওই ছেলেও কেউ ছিল না ওনার পাশে, মানে ওই ছেলেটার পাশে, যে সে খুন করবে। আর কেনই বা এই পদ্ধতিতে খুন করবে, তাই না? এক্স্যাক্টলি। এবারে বলি আর একটা কথা, নকুল যখন এই স্বীকারোক্তিগুলো পরপর করছিল তখন নকুল বলেছিল যে বিক্রম কিন্তু যখন মানে মারা যাচ্ছিল তার আগে, যখন ওর সাথে ধস্তাধস্তিটা হচ্ছিল, তখন কিন্তু একটা কথা বারবার বলেছিল, আমি কিন্তু ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, এই কথাটা বলেছিল। তারপর সে মারা যায়। যাই হোক, তো এইভাবে ওই ছেলেটারও অস্বাভাবিক মৃত্যু ঘটে। মাথা পুরোপুরি ভাবে মানে মার তো পুরোই মাথাটা চলে যায়, মানে মাথা ঠিক নেই, মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাকে অ্যাসাইলামে পাঠানো হয়। বিক্রমের মাও মারা গিয়েছিলেন, বিক্রমের মাও আজ আর জীবিত নেই। এবং সব থেকে যে বড় কথাটা সেটা হলো যে আমার যে বন্ধু, সেই বন্ধুর দাদুই হচ্ছে বিক্রমের কাকা, যে সমানে বিক্রমের জন্য লড়েছিলেন। ঠিক আছে, আচ্ছা, সেই কাকা সেই সময় অবিবাহিত ছিলেন, পরে সেই কাকা বিয়ে করেন, সেই কাকার ছোট্ট একটা ফুটফুটে ছেলে হয়। এখানে আর একটা বড় টুইস্ট আছে, সেই ছেলের পিঠে একটি জরুল হয়, যে জরুলটা হুবহু বিক্রমের মতোই ছিল, বিক্রমের পিঠেও এরকম একটা জরুল ছিল। তাই? হ্যাঁ, সিরিয়াসলি? একদম। আর এই যে যে ছোট্ট ছেলেটি জন্মগ্রহণ করে, সেই ছেলেটির বাবা মায়ের কিন্তু শরীরের কোথাও কোনো জরুল ছিল না, এটা সব থেকে আশ্চর্যের বিষয়। তবে ছেলেটির কিন্তু পিঠে জরুল ছিল, হুবহু বিক্রমের মতোই। এই ছিল আমার আজকের ঘটনা। মারাত্মক একটা ঘটনা বললো না, মারাত্মক, যেটা তোমার সাথে আমি শেয়ার করলাম। শেয়ার করতে গিয়ে খুব ভয়ও পেয়েছি, মনটাও খুব ভারাক্রান্ত হয়ে গেছে। আমার খুব ভারী ভারী লাগছে এটা শোনার পর। থ্যাংকস অনন্যা শেয়ার করার জন্য। খুব তাড়াতাড়ি কথা হচ্ছে, দেখা হচ্ছে। একদম ঠিক আছে, ভালো থেকো তুমি আর তোমার সমগ্র টিম, ভালো থেকো, খুব ভালো থেকো। আবার দেখা হবে, কথা হবে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও।
এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখলেন শুনলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। আর হ্যাঁ, আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা গাইডেন্স চান, বা কোনো প্রবলেমের সলিউশন চান, সেই ক্ষেত্রেও আপনি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।